কোথায় যাচ্ছিস? ফালাক চারপাশে তাকিয়ে বিভ্রান্ত গলায় বলে। আমি এই বাড়িতে কখন আর কিভাবে এলাম? রুবাইদা শান্ত স্বরে জবাব দেয়। জুলফিকার তোকে এনেছে। তুই জ্ঞান হারিয়ে ফেলেছিলি। জঙ্গলের মাঝে তোর নিথর দেহ পায় গ্রামের লোকজন। আমাদের ডাকতে জুলফিকার দৌড়ে গেল আর তোকে দেখে সোজা নিয়ে এলো। ফালাক ভাবতে থাকে, অতপর ক্ষিপ্ত হলো, ঠোঁট আঁকড়ে মনে মনে বলে, আবার একটা নাটক সাজানো গোছানো পরিকল্পনা করে পরিবারের সামনে ফের ভালো মানুষ সাজছে। আমি ওকে সফল হতে দেব না। ফালাকের শরীর কাঁপছে, চোখে কান্নার ছাপ, কিন্তু সে মন স্থির করেছে এই কান্না সে কাউকে দেখতে দেবে না। গভীর এক নিঃশ্বাস ফেলে বলল, সব মিথ্যে কথা। তোমার ছেলেই এসব সাজিয়েছে মিষ্টিমা। আসলে উনি একজন বাজে মানুষ, সবার সামনে এক রূপ, পেছনে আর একটা রূপ। রুবাইদার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে চুপচাপ জুলফিকারের দিকে তাকায়। জুলফিকার নিস্তব্ধতা, মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু এক টান দিয়ে নিঃশ্বাস নেয়, যেন ফালাকের প্রতিটি শব্দ তার বুকে কাটার মতো বিচ্ছে। পুরুষ মানুষের কষ্ট ঠিক এমনই, নীরব কিন্তু গভীর। এক ঝলকে জুলফিকারের চোখ পড়ে জেহেরের দিকে। জেহের মৃদু হাসে, একটা অদ্ভুত বিজয়ী হাসি। জুলফিকার আবার মুখ ফিরিয়ে নীরব চোখে তাকিয়ে থাকে শূন্যের দিকে। রুবাইদা এবার আর চুপ থাকতে পারে না, হতভম্ব কণ্ঠে বলে, কি হয়েছে তোর? আমার ছেলেটা কি তোকে কিছু বলেছে? যদি বলে আমাকে বল, আমি ওকে শাসন করব। কিন্তু তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? ফালাক ঠান্ডা গলায় উত্তর দেয়। এই বাড়ি তো আমার না, এই বাড়ি ওই নোংরা লোকটার। রুবাইদা আটকে ওঠে। নোংরা লোক? হ্যাঁ, তোমার ছেলে কোনো সৎ মানুষ না, সে একজন কাফেরের সমতুল্য, যার আশেপাশে থাকাটাও আমার কাছে হারাম। রুবাইদা থমকে যায়, কণ্ঠটা এবার কঠোর। এবার থাম ফালাক, অনেক হয়েছে এই উল্টোপাল্টা কথা। তোদের মধ্যে মনোমালিন্য হয়েছে সেটা ঠিক, কিন্তু তাই বলে? এর মাঝে শান্ত কণ্ঠে ডাক, ওকে কিছু বলবেন না মিজান, আপনি তো অন্তত পরিস্থিতি বুঝুন। রুবাইদা চাইলেও জুলফিকারের পানে। জুলফিকার চোখের পাতা এমনভাবে বন্ধ করে আবার খোলে, যেন কিছু একটা ইঙ্গিত করে সে। কিছু একটা ভেবে শান্ত হলো রুবাইদা। ফালাক বড় বড় চোখ করে চেয়ে আছে জুলফিকারের দিকে। রুবাইদা শান্ত হয়ে বলে, তুই বিশ্রাম নে, পরে দেখা যাবে এগুলো। না মিষ্টিমা, পড়ে না। না মিষ্টিমা, পড়ে না। এখনই শোনো, যত অপেক্ষা করবে তত বেশি এই অন্ধকার জগৎ বাড়বে। পাপ কখনো বাড়তে দেয়া যাবে না, এতে নিজেকে পাপের ভারে বয়ে বেড়ানো হয়। কোনো অন্ধকার জগৎ নেই মিষ্টিমা, তুই যা করে আমি ব্যাপারটা দেখছি। একটু খেয়ে বিশ্রাম নিয়ে আয়, তোর অনাগত সন্তানকেও তো বিশ্রাম দিতে দে। পেটে হাত রেখে ফালাক সোজা জুলফিকারের দিকে চোখ রেখে বলে, আমার সন্তানের সুরক্ষার জন্য বলছি, আমি এই বাড়িতে থাকবো না, বিশেষ করে এই লোকটার আশেপাশে তো নাই। রুবাইদা কি বলবে বুঝতে পারছে না, একটু ভেবে বলে, আচ্ছা তুই তাহলে তামান্নার ঘরে যা, তোরা একসাথে থাকবি। এখন এই জন্য বাড়ি ছাড়তে পারবি না। আমার বাচ্চার কিছু হয়ে গেলে কে দায় নেবে? আমি নিব তার দায়ী। কে কি করে দেখে নিব আমি। মিষ্টিমা, কোনো কথা না, আমি আছি তো তোর সাথে। যা ভিতরে যা। চিত্রা, ওকে নিয়ে যাও তো মা। চিত্রা এসে ফালাককে নিয়ে যেতে চাইলে ফালাকি স্থির দাঁড়িয়ে থাকে, ভেতরে যেতে চায় না। জুলফিকার অন্যদিকে ফিরে আছে। ফালাক ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে দেখছে ওর নীরবের নাটক। হাঁটতে থাকে চিত্রার টানতে থাকার কারণে। ঘরে যাওয়ার পর রুবাইদা জুনায়েদ সওদাগরের উদ্দেশ্যে বলে, একটা ভালো হুজুর ডাকতে হবে। সবাই কপাল কুঁচকে তাকালো। রুবাইদা জানালো, ওকে কেউ কুফুরি কায়দায় বশ করে রেখেছে, না হলে এমন উদ্ভট কথা বলতো না। বলে চলে যেতে নেয়। জেহের হিংস্র চোখে তাকালো জুলফিকারের দিকে। আবারও নিজের কৌশলে জিতে যাচ্ছে জুলফিকার। মাঝে মাঝে জেহের নিজেই বুঝতে পারে না এই জুলফিকারের মধ্যে এত আত্মবিশ্বাস সফল হয় কিভাবে। জুলফিকার ঠোঁটে চওড়া করে ভেতরে চলে যায়, বুঝিয়ে দিল, যতই চাল চালিস আমি বিজয়ী। ফালাককে নিজের ঘরে এনে দরজা লাগিয়ে দেয় চিত্রা। ফালাক মাথার কাপড় খুলে শুধু বুকেতে মেলে রাখে, তারপর হিস হিস করে বলে, আমাকে যেতে দাও চিত্রাপু, আমি এই বাড়িতে থাকবো না, এখানে পাপীর বসবাস চলে। মাথা খারাপ তোমার? এভাবে গলাবাজি করে তুমি পারবে তো বাপকে ধ্বংস করতে? কি বলতে চাও? বুদ্ধি খাটাও। দুনিয়ার বাস করা এত সহজ না। সৃষ্টিকর্তা আমাদের জন্ম দিয়েছেন তার দিক অনুসরণ করে চলার জন্য, কিন্তু আমরা কি সেগুলো করি?
তারপরও আমাদের জীবন কাটছে, কিন্তু চিরদিনের জন্য না। পাপ করলে সেই পাপীকে আল্লাহ বারবার সুযোগ দেন। যেদিন তিনি এই পৃথিবী থেকে নিয়ে যান সেদিন থেকে কিন্তু পাপের পরিমাণ নির্ধারণ করে বিচার করা হয়। তাই বলছি, আগে নিজেকে সংযত করো, বুদ্ধি খাটাও ধৈর্য ধরে। শয়তানকে হারাতে গেলে তার রাস্তা জানতে হয়, তবে না শয়তানের কাজকে শেষ করতে পারবে। তার আগে আমার বাচ্চাটা যদি কিছু করে? তুমি ধরা দিলে কেন? জোহরার কারণে। বাচ্চাটা আমার উপকার করতে এসে নিজেই ফেঁসে গেল। কে জোহরা? জোহরা আমার বাবার পালিত মেয়ে, যে কিনা সব জানতে পেরে আমার কাছে এসছে আমাকে রক্ষা করতে। আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলো। কাল আমি দুপুরবেলা এসেছিলাম এই বুড়ির জঙ্গলের কাছে, কারণ আমি শুনেছি ওই পাপী লোকটা জঙ্গলে রাতের বেলায় যায়। গুপ্ত গুহা কোথায় আমি ঠিকভাবে জানতাম না, ওটাই খুঁজতে এসেছি। ঠিক তখনই সাক্ষাৎ হয় জোহরার সাথে। আমাকে দেখা মাত্রই আমাকে বলে, তুমি ফালাকা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই ও বলে, অনেক খুঁজে তারপর তোমার সন্ধান পেলাম। আমি জানতাম তুমি এখানেই আসবে, তোমার মায়ের খুনিকে ধরতে তুমি আসবে। আমি আতঙ্কের সাথে জিজ্ঞাসা করি, তুমি কে? উত্তরে বলে, আমাকে আব্বাজান কুড়িয়ে পায়, তার পালিত সন্তান আমি। তোমাকে আব্বাজান অনেক খুঁজেছে কিন্তু পায়নি, তারপর আমাকে মেয়ের জায়গায় দেয়। কিন্তু আব্বাজান তোমাকে আজও খোঁজে। ওই শয়তান জুলফিকার তোমাকে নিজের কাছে রেখেছে, তাই তুমি তোমার মাকে ভুলে গেছো। ও কুফরি কায়দাত তোমার সব কিছু নিজের আয়ত্তে নিয়েছে, তোমার মাকেও খুন করেছে। ওর প্রাক্তন বউয়ের শরীরের হাড়গোড় দিয়ে ও কুফরি করে। ওগুলো খুঁজে বের করতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। সব কুফরি কিতাব, মধুজার পোশাক, শরীরের হাড়গোড় সব কিছু পুড়িয়ে না ফেললে জুলফিকার সদাগর তার কুফরি জীবনে মজবুত থাকবে। আমার আব্বা কোথায়? মিথ্যা মামলা দিয়ে থানায় রেখেছে। নিজের পাপ কর্ম চাপা দিতে আব্বাজানের উপর চাপিয়ে পুলিশের কাছে হেনস্থা করেছেন। এদেরকে আমরাই পারবো ধ্বংস করতে। জোহরার কণ্ঠ কেঁপে ওঠে। আমি তখন বলি, এগুলো কোথায় পাবো? আমি তো এত কিছু সম্পর্কে জানি না, শুধু জানি জুলফিকার সওদাগর কুফরি কাজে লিপ্ত। এগুলো সব এই গুহায় আছে। তাহলে চলো ওগুলো এখনই নিয়ে আসি। সব কিছু এত সহজ না, এগুলো দিনে দুপুরে নেওয়া যায় না, রাতের গভীরে এগুলো নিয়ে কাজ করতে হয়। কুফুরির জগতে পা রাখো আর ধ্বংস করো। সব কিছুই তোমাকে লোকের আড়ালে গভীর রাতে অন্ধকারে করতে হবে। তাহলে উপায়? আজ রাত 4টার দিকে আমি একা আসব। ওই লোকটা নিজের কাজ করে বের হলেই সুযোগ বুঝে আমাকে ওগুলো বের করতে হবে, অন্তত মধুজার শরীরের অংশগুলো। না হলে ওই লোক অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে, তখন তোমার সন্তানও। আমি কেঁপে উঠি। আমার সন্তানকে জুলফিকার সওদাগর শেষ করে দেবে। নিজের সন্তানের ক্ষতি করতে তার বুক কাঁপবে না। সে এতটাই ভয়ানক, নিজের ভ্রণের ক্ষয় করে দিতে দ্বিধাবোধ করবে না। তাই আমিও জানিয়ে দিই আমি রাতে যাব। কিন্তু জোহরা বলে আমাকে যেতে হবে না, ওই যাবে একা গুপ্ত গুহায়। যেখানে আনবে ওগুলো নিয়ে আমাকে সাথে লাগবে শুধু, কারণ বাবার সাথে দেখা করতে হবে। আমার বাবা জানো তো কবিরাজ, উনি এগুলো ধ্বংস করতে জানে। কিন্তু আমি জুলফিকার সওদাগরকে বিশ্বাস করতে পারি না। তাই আমিও জোহরার পিছু নিই। গিয়েই দেখি জোহরার অবস্থা খুব খারাপ, ওকে শিকল দিয়ে আটকে রেখেছে। সব কথা শুনে চিত্রার মাথায় চক্কর দেয়, মনে মনে বলে, কতটা অসহায় মেয়ে হলে এক এক সময় এক একজনের ফাঁদে পড়ে। ছিল আমার মির্জাফরের হেফাজতে, ভালোই তো কাটছিল দিন। কষ্ট করে ভণ্ডদের ফাঁদে পড়ার দরকার কি ছিল? ফালাক আলতো ধাক্কা দিয়ে বলে, চিত্রা আপু, হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি বললে জোহরা ওগুলো নিয়ে আসলে তোমার বাবার কাছে যাবে, ওগুলো পোড়াবে, আর কুফরি বন্ধ করতে তোমার বাবা মাকে কবিরাজ, যিনি এগুলো ধ্বংস করে দিবে। কতটা সহজ উপায় বলে দিল। এগুলো শুনতে সহজ, কিন্তু ধ্বংস করা অনেক কঠিন।
তাহলে তো তোমার বুঝতে হবে যে এখন তুমি কিছুই করতে পারছো না। আগে ওই জিনিসগুলো তোমার হাতে আনতে হবে। তাছাড়া তোমার বাবাকে ছাড়াতে হলে প্রমাণ লাগবে। এগুলো তো তুমি এখানে থেকেই জোগাড় করতে পারবে। আমার সন্তানের কিছু হলে তখন আমি নিজের জন্য ভাবছি না কিছুই, শুধু আমার সন্তানকে নিয়ে ভাবছি। ওর জন্যই তো গা ঢাকা দেয়া আমার। এখন তোমাকে কিছু করবে না, 4 মাস চলছে তো। এই সময় বাচ্চাকে শেষ করে দেওয়া মানে মায়েরও ক্ষতি হওয়া। ওই লোকটা আমার ক্ষতিই চায়। এতটাও দৃঢ় বিশ্বাস নিয়ে কিছু বলো না, আমি আগে দেখি বিষয়টি। কিভাবে দেখবে? চিত্রা কিছু ভেবে আসল কথা লুকিয়ে বলে। বড় মা সন্দেহ করবে তো। জুলফি ভাই যে তার মাকে কিছুই জানতে দিবে না, এটা আমি বুঝে গেছি। যেটা করতে হবে আমাদেরকে গোপন করতে হবে। আর শোনো, আয়াতুল কুরসি পড়তে থাকবে। বলা যায় না, এগুলো জানতে পারার পর তোমার উপরে যদি কোনো কুফরি কায়দায় কাজ করে। চিত্রার গা কেঁপে ওঠে। আগে বিশ্বাস করতো না, কিন্তু ইদানিং ফরহাদ অনেক কিছুই তাকে জানিয়েছে, তাই বলে। পড়বো, তুমি বিশ্রাম নাও, এই ঘর থেকে বের হতে হবে না। ফলাক সাহস জুগিয়ে বসে। চিত্রা বাইরে বের হয়। কিছু দূর যেতেই দেখা হয় জুলফিকারের সাথে। আগের সময়টা এমন ছিল যে চিত্রা জুলফিকারের চোখের দিকে তাকাতে ভয় পেত না, কিন্তু ইদানিং পায়। এসব ভয়ানক কথা শুনলে তার মধ্যে ভয় কাজটাই করবে বেশি। জুলফিকার গম্ভীর চাহনি নিয়ে এগিয়ে এসে প্রশ্ন করে। সামলিয়েছে নিজেকে? জি ভাই। দেখে শুনে রেখো ওকে, বাইরে যেতে যেন না পারে। চিত্রা চুপ করে থাকে। কিছুক্ষণ পর কষ্টে মুখ খুলে। এই মেয়ের স্বভাব এমন, কোনো একটা প্রশ্ন পেটের মধ্যে জমা রাখতে পারে না। ইদানিং ভয় পায়, আগে তো পেত না। তাও বদ অভ্যাস থেকে জিজ্ঞাসা করেই ফেলে। যদি বের হয়? তবে তোমারও বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি খুব ভালো করেই জানো, একবার কঠোর হয়ে আমি যে সিদ্ধান্ত নেই সেটাই কিন্তু শেষ সিদ্ধান্ত। চিত্রা আমতা আমতা করে বলে। এভাবে জোর করে কাউকে নিজের করে রাখা যায় না। ভালোবাসা ফিকে হয়ে বিতৃষ্ণা দেখা দেয়। কখনো কখনো জোর করেই নিজের কাছে রাখতে হয়, এতে বৃতৃষ্ণা আসলেও নিজেকে সুখে রাখার আরেকটা উপায়ন্তন মেরে। ও আপনার থেকে নিজেকে মুক্ত করতে চায়। তাহলে তুমিও জেনে রাখো, এই মুক্তি আমি ওকে দেব না। জোর করবেন না ভাই। জোর করে কিছু করতে চাই না তো আমি। শুধু ওকে ছাড়া পৃথিবীটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই এসব করা। তুমি বুঝবে না। বলেই চলে যেতে নেয় জুলফিকার। কিছু দূর যেয়ে আবারও পা থামিয়ে বলে। ওই মির্জাফরকে বলে দিও আমি জুলফিকার সওদাগর, যার নজর শকুনের থেকেও ভয়ঙ্কর। যেদিন আমি ধরবো সেদিন ছটফট করবে, কিন্তু বাঁচতে পারবে না। তাই আমার রাস্তাটা পরিষ্কার থাকে যেন। চিত্রা শুকনো ঢুকিলে বলে। আপনি জানেন? আমি জানি না, এমন কোনো কিছু আমার আশেপাশেও ঘটে বলে তো মনে হয় না। আপনি একজন রহস্যে ঘেরা মানব। জুলফিকার মৃদু হেসে বলে। আমি রহস্যে ঘেরা মানব না, বরং রহস্য আমাকে নিয়ে ঘেরা। তুমি আমাকে নিয়ে এতটাই ব্যস্ত যে আসল রহস্য তোমার নজরের বাইরে, তাই খটকা লাগে। ফরহাদের কিছু করবেন না, ও আপনার ক্ষতি চায় না, শুধু চায় ভাবি আর বাচ্চাটার সুরক্ষা। আসলে আমাকে ভালোবেসেই ও পরিবর্তন হয়েছে। যদি ক্ষতি করতেই হয় আমার করুন, আমি ওর পরিবর্তনের আসল কারণ। তার মানে আমার মির্জাফরের সাথে আমার সম্পর্কের তিক্ততার রূপ এক ভালোবাসা। ভালোবাসা আসলে ভয়ানক পরিস্থিতির শিকার। যেই সারা ভালোবাসার ফাঁদে পড়ে তার জীবনটাই ওখান থেকে যায় বদলে। আমার মির্জাফরের দোষ দিয়ে লাভ নেই, সে তো ভালোবাসার বিষ পান করেছে। আমি মোটেও ওকে খারাপ পথে নেইনি, বরং আমি চাই ফরহাদ ভালো ব্যক্তি হয়ে চলুক। কারো ক্ষতি করে সুখে থাকা যায় না। আমার শিক্ষা আমাকে জানায় মানুষকে বিপদের মুখ থেকে রক্ষা করো। আমি তাই ফরহাদকে বলেছি, এই বাচ্চার মাকে নিজের সাথে আড়ালে রাখো, ও একা দায়ী না। ভালো লাগলো, ভালোবেসে তুমি অন্তত আমার মির্জাফরকে শুধরাতে চাও। আমাকে তো এমন কেউ করার সুযোগ দিচ্ছে না, তাহলে আমার থেকে ভালো কিছু পাওয়ার আশাটাও রেখো না। বলেই হন হন করে চলে যায় জুলফিকার। চিত্রা সন্ধিহান দৃষ্টিতে দেখছে এই জুলফিকার এমন এক রহস্য মানব, যাকে জানতে হলে তার বিষয় গভীর ভাবনায় পড়ে থাকতে হবে। চিত্রা ভাবনা বাদ দিয়ে হাফ ছেড়ে বলে। বলা যায় না এই পাগলা জুলফিকারের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে নিজেই কবে পাগল হয়ে যায়, ঠিক যেমন পাগলার বউ হয়েছে। ভেবেই চলে যায় নিচে নামতেই দেখা হয় রুবাইদার সাথে। হাতে থালা, তাতে ফল, ডিম সিদ্ধ ও শরবতের গ্লাস। এগুলো দেখে চিত্রা বলে। ভাবির জন্য? হ্যাঁ, মেয়েটা না হয় সজ্ঞানে নেই। আমাকে তো ওর আর আমার দাদু ভাইয়ের দাদুমণির যত্ন নিতে হবে। সজ্ঞানে নেই মানে? শুন, তোকে কিছু বলে রাখি।
যেহেতু ও সাথে বেশি সময় থাকবে। কি বড় মা? কেউ একজন এই সদাগর মহলে কুনজর দিয়েছে, ফালাককে জাদু করে রেখেছে। এই জাদু থেকে ওকে রক্ষা করতে হবে। আমি হুজুর ডাকতে বলেছি। জানিসই তো আজকাল ভালো হুজুর পাওয়া যায় না। এসব ভণ্ড শুধু টাকা চায়, পাবো কোথায় বল? তাই ওর কথার সাথে আমার তাল মিলিয়ে চলতে হবে। কিছু দোয়া দরুদ বলে দিব, এগুলো পড়বি। আমার মিষ্টি মায়ের জীবনে এমন দুর্ঘটনা যেন ও না ঘটে, তার জন্যই আমার ওকে নিয়ে বেশি মাতামাতি। আজ তাই হলো। আচ্ছা বড় মা, তোমার কথা আমি বুঝতে পারছি না। ভাবিকে নিয়ে কি কোনো তথ্য তুমি জানো? আমার কিছুই না, তবে ফারজানা আমাকে বলতো। আমি তোকে পুরো সত্যিটা বলতে পারবো না, বললে তুই আমাকে বুঝবি না। কিন্তু কিছু সত্যি কিছু মিথ্যা দিয়ে সাজানো হয়েছে আমার জীবন, যেটা থেকে রক্ষা পাবে না আমার মেয়েটাও। ওর জীবনে একজন ব্যক্তিগত পারবে সব কিছু মেটাতে। আমি রাশমিনার রাশির দেখেছি, ওকে ওর জীবনে আসা সেই পুরুষ বাঁচাতে পারবে যে ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। ওকে কেউ নিজের আয়ত্তে ধরে রাখতে চাইবে, কিন্তু বেশি দূর এগোতে পারবে না যদি সেই ব্যক্তি ওর পাশে না থাকে। আমি এজন্য চেয়েছিলাম জেহেরকে ফালাকের সাথে বিয়ে দিতে, কিন্তু ভাগ্য বদলে গেল আর একই সমস্যা দেখা দিল। চিত্রা শুনে বলে, এগুলো এই যুগেও মানো তোমরা? আমি তো এগুলো মানতাম না, কিন্তু এমন একদিন আসলো যেদিন ও থেকে মানতে শুরু করলাম। জুলফিকারের এক হুজুর যে জুলফিকারকে আরবি পড়াতো, উনি আমাকে জানান আমার জুলফিকারের জীবন সঙ্গী অনেক ভয়ানক হবে। আমি বিশ্বাস করতাম না, হাসি দিয়ে উড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কিভাবে জানলেন? উনি জানায় রাশি দেখে। আমি তো বিশ্বাস করিনি। উনি আমার দিকে রাগান্বিত স্বরে বলেন, এগুলো হেলাপেলা করার বিষয় না। কিছু অলৌকিক শক্তি এই পৃথিবীতে আছে যেগুলো আমরা বিশ্বাস না করে উড়িয়ে দেই। এর কারণে আমাদের বিপদ অতি নিকটে আসে। তুমি সতর্ক থেকো মা, তোমার ছেলের কপালে বিপদ আছে। এই সদাগর মহলে আসবে এক ভয়ানক শক্তি যে চুরমার করবে তোমার ছেলের জীবন। চিত্রার গা কেঁপে ওঠে রুবাইদার কথা শুনে। রুবাইদা আবারও বলে, যেদিন মধুজাকে এই মহলে আনা হয় সেই দিনও আমি ব্যাপারটা নিয়ে চিন্তা করিনি। যেদিন মধুজার সত্যিটা প্রকাশ পায় সেই দিনও চিন্তা করিনি, কিন্তু যেদিন আমি আমার ছেলেকে শিব মন্দিরের পিছনে ভয়াবহ পরিস্থিতিতে দেখি, এমনকি মধুজার ভয়াবহ মৃত্যু, সেদিন আমি বিশ্বাস করি আমার ছেলেটার জীবনে সে এক ভয়ানক শক্তি, মধুজা, যার আগমনে আমার ছেলের জীবন পাল্টে গেল। তাহলে বল, আমি কেন ফারজানাকে কথাটা উড়িয়ে দেই? একটা ব্যাপার উড়িয়ে যে শিক্ষা আমি পেয়েছি, দ্বিতীয়বার সেই ভুল করতে পারবো না। ফারজানা আমাকে যা যা ওয়াদা করিয়েছে আমি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু বড় মা, আসলে সত্যিটা তো। বলতে গিয়েও থেমে যায়। পেছন থেকে সিঁড়ি দিয়ে কেউ নামছে, পায়ের শব্দ স্পষ্ট, এটা পুরুষের পায়ের শব্দ। চিত্রা কেঁপে উঠল। জুলফিকার ভয়ানক দৃষ্টি দিয়ে আসতে আসতে বলে, সুখবর আছে, আমার মির্জাফরকে আমি খুঁজে পেয়েছি। চিত্রা কেঁপে উঠল। এই মানব যদি ডাকাত হামলা করার মতো ভয়ানক কাজ করত, চিত্রা পদক্ষেপ নিতে পারত, কিন্তু কালো জাদু থেকে পদক্ষেপ নেওয়া মুখের কথা না। যে কালো জাদু করে তার নিকটে আছে অলৌকিক শক্তি, যেটা জানার পর থেকে চিত্রা ভয় পায়। রুবাইদা হাস্যোজ্জ্বল মুখে বলে, একদিনে দুজন হারিয়ে যাওয়া ব্যক্তিকে পাওয়া যাচ্ছে। মির্জাফর হারিয়ে যায়নি আম্মি জান, শুধু নিজেকে গা ঢাকা দেয়। ছোট মাঝে ওর সাথে কথা কাটাকাটি করেছে, ওর মনে আঘাত করেছে, তাই বেচারা আসে না এদিকে। এই বিয়ে নিয়ে এখনো পড়ে আছে। ওকে নিয়ে আয় তো বাপ, আমি ওর জন্য মেয়ে দেখব। নিশ্চয়ই, আগে মেয়ে দেখুন, একেবারে বাইরে থেকে নিকাহ করিয়ে তারপর আনবো সওদাগর মহলে। চিত্রা মনে হয় এবার কেঁদেই দেবে, তাই কোনো মতে নিজেকে সামনে বলে, আমি ভাবির খাবার নিয়ে যাচ্ছি। বলেই খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পেছনে ফিরে রাখ দেখিয়ে বলে, শোনো বড় মা, মির্জাফরের জন্য কোনো মেয়ে দেখবে না, কারণ ও মির্জাফর, আর মির্জাফররা সবসময় মির্জাফরই করে, ওরা বউকে ভালোবাসে না। বলেই চলে গেল। রুবাইদা বসতে না পেরে বলে, এর আবার কি হলো? জুলফিকার বসতে পেরে মৃদু হেসে বলে, বাদ দিন আম্মি,